তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল শিক্ষা লিগাসি। তো আজকে আমরা ম্যাথের বিগত বছরের ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা কিছু প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। তার আগে তুমি যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নিও। তো সরাসরি সময় নষ্ট না করে আজকে আমরা প্রথম অঙ্কে যাই। তো এখানে বলেছে প্রথম প্রশ্ন, তিনটি সংখ্যার মধ্যে দ্বিতীয়টি প্রথমটির দ্বিগুণ ও তৃতীয়টির তিনগুণ, মানে দ্বিতীয়টার মানের কথা বলা হয়েছে। তাহলে তিনটি সংখ্যার গড় 44 হলে বৃহত্তম সংখ্যাটি কত? তো এটাকে আমরা প্রথমে সলভ করবো কী করে। তো এখানে লক্ষ্য রাখো, বলেছে দ্বিতীয় সংখ্যাটা একটা সংখ্যার দ্বিগুণ আর তৃতীয় সংখ্যার তিনগুণ, তাই তো? তা 2 আর 3-এর লসের কত আমরা জানি 6। তাহলে ধরো যদি আমরা এখানে সেকেন্ড সংখ্যা লিখি, এখানে ফার্স্ট আর এখানে থার্ড সংখ্যা লিখলাম, তাহলে 6 যদি সেকেন্ড সংখ্যাটা আমরা লিখি, তাহলে কি বলেছে প্রথমটির দ্বিগুণ, তার মানে প্রথমটা নিশ্চয়ই 3 ছিল, তার দ্বিগুণ 6 হয়েছে। আর তৃতীয়টির তিনগুণ, তার মানে তৃতীয়টি নিশ্চয়ই 2 ছিল, তার তিনগুণ করে 6 হয়েছে। তাহলে তিনটে সংখ্যা মিলিয়ে কত হচ্ছে না 11। এদের গড় করলে কত হবে 11-3, কিন্তু বলেছে কত গড় 44, এই যেখানে বলেছে না 44, তাহলে 11-3-এর ভ্যালুটাই কত 44। তার মানে দাঁড়ালো এর কত গুণ 44 হচ্ছে, তার মানে আমরা কী করবো 44 ভাজিতক 11-3, তার মানে দাঁড়াবে 44 গুণিতক 3-11, তার মানে দাঁড়াচ্ছে 4, 3 4 12, তাই তো? তার মানে দাঁড়াচ্ছে প্রত্যেক এর 12 গুণ হচ্ছে 44, ভালো করে বুঝবে। এবার কী চেয়েছে বৃহত্তম সংখ্যাটি কত, তাহলে বৃহত্তম সংখ্যাটা কত ছিল 6, তার মানে এরও নিশ্চয়ই 12 গুণ বার করতে হবে, তাহলে 6 গুণিতক 12 সমান হচ্ছে 72। তাহলে বৃহত্তম সংখ্যাটি কত, এটা হচ্ছে অ্যান্সার 72। যদি বলতো ক্ষুদ্রতম, তাহলে এই যে 2 ছিল একে আমরা আবার 12 দিয়ে গুণ করতাম, তাহলে 24 হতো। ঠিক আছে? তো আবার বলে দিই, এখানে আমরা কীভাবে সুবিধাটা বুঝবো ভালো করে, না একটা দ্বিগুণ বলেছে একটা তিনগুণ বলেছে, কোন সম্পর্কের সম্পর্কে বলেছে না দ্বিতীয় সংখ্যাটির সম্পর্কে বলেছে। তাহলে 2 আর 3-এর লসাগু করলে 6 করলাম, তাহলে একটা তিনগুণ মানে 3 নিলাম আর একটা দ্বিগুণ লিখলাম। এবার এদের মধ্যে গড় বার করে নিলাম, এবার এই গড়টার অ্যাকচুয়াল গড়টা কত গুণ সেটা বার করলাম, তাহলে একে প্রত্যেকটাকে সেই গুণ দিয়ে গুণ করে দিলে আমরা পেয়ে যাব আসল সংখ্যাটা। ওকে, এর পরের অঙ্কটা দেখো, বলেছে দুটি ত্রিভুজের ক্ষেত্রফলের উচ্চতা, এই ক্ষেত্রফলের অনুপাত 4:3, তাদের উচ্চতার অনুপাত 3:4 হলে ভূমির অনুপাত কত? তো আগে আমরা বলে দিই যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র, তাই তো? তো দেখো কি বলেছে 3:4 হচ্ছে ওদের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে ধরো বড় ত্রিভুজ একটা আছে, সেটার আমি ভূমি, এটা কী চেয়েছে না ভূমির অনুপাত কত, তাহলে ভূমিটাকে আমরা বড় ত্রিভুজের প্রথমটা ধরলাম বি, ছোটোটা ধরলাম স্মল বি, এই স্মল বি, ঠিক আছে? তাহলে প্রথমটা দেখো উপরে হাফ ইন্টু ভূমি কত আছে, ভূমি প্রথমটা বলেছে কত 3:4, মানে 3 ইন্টু উচ্চতা মানে বি ধরেছিলাম বড় হাতের বি, নিচেরটাও একইভাবে হাফ ইন্টু 4 ইন্টু ছোটো হাতের বি, এদের অনুপাত কত বলেছে 3:4, এই 4:3 ক্ষেত্রফলের অনুপাত, কারণ এটার ক্ষেত্রফল বা এটার ক্ষেত্রফল, তাহলে উপরে 4 লিখলাম নিচে 3 লিখলাম। তো দেখো হাফ হাফ কেটে যাচ্ছে, তাহলে এখানে দাঁড়াচ্ছে কত 3b, নিচে দাঁড়াচ্ছে 4 স্মল বি। তাহলে দেখো এটা গুণ করলে কি দাঁড়াচ্ছে, এর সাথে গুণ করতে হয়, তাহলে হচ্ছে 9 বড় হাতের বি সমান হচ্ছে 4 4 16 স্মল বি। তাহলে বড় বি বাই ছোটো বি সমান দাঁড়াচ্ছে কত, এটা যেহেতু 9 ছিল তার মানে 9টা নিচে, তবেই কোনাকুনি গুণ করলে দেখো কী হবে 9b হবে, এটার সাথে এস গুণ করবো 16, তার মানে তাদের অনুপাত কত হলো 16:9। ওকে, তাহলে প্রথমেরটা হচ্ছে সঠিক অ্যান্সার। তাহলে এখান থেকে একটাই বেসিক জিনিস সেটা হচ্ছে জানে রাখতে হবে যে ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্রটা কী। ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এইটা প্রথম ত্রিভুজ লিখলাম উপরে, নিচে লিখলাম সেকেন্ড ত্রিভুজ, তাদের ক্ষেত্রফলের অনুপাতটা লিখে দিলাম প্রথমে যা ছিল নিচে যা ছিল। এবার ভূমির মানটা এক জায়গায় বসিয়ে দিয়েছি, এক জায়গায় 3 বলেছে প্রথমটা, দ্বিতীয়টা 4 বলেছে এই উচ্চতার মানটা, আর ভূমির মানটা আমরা কি করেছি এখানে বি বসিয়ে দিয়েছি এর ভ্যালু, এখানে এর ভ্যালু বসিয়ে দিয়েছি। ওকে, এখান থেকে এদের মানটা সহজে বার করা যায়।
পরেরটাই দেখো, বলছে একটি রোমবসের কর্ণ দুটি যথাক্রমে 24 সেমি ও 10 সেমি, তাদের পরিসীমা কত হবে? তো এটা 2019 সালে পড়েছিল, 2019 সালে। তো আগে দেখো রোমবস সম্পর্কে আমরা জানি, ধরো রোমবস এটা একটা রোমবস, ওকে। রোমবস মানে তার 4টে বাহু সমান থাকে। তাহলে পরিসীমা আমি তখনই বার করতে পারবো যখন আমি একটা বাহুর মান বার করতে পারবো। এবং এইটা হচ্ছে রোমবসের দুটি কর্ণ, এই যে এটা একটা আর এটা একটা, ওকে। তো দেখো, আর রোমবসের এই কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে ছেদ করে। এই যে কোণটা উৎপন্ন হয় এটা কি সমকোণ, তার মানে এই যে ত্রিভুজটা হবে এটা একটা কি সমকোণী ত্রিভুজ। সমকোণের বিপরীত বাহু মানে এটা অতিভুজ, বোঝা গেছে? ভালো করে বোঝো। এইটা একটা কর্ণ, এটার অর্ধেক, এটা একটা কর্ণ, এরও অর্ধেক। কর্ণদ্বয় পরস্পরকে কি করে না সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা মনে রাখবে। তাহলে দেখো এই বাহুটার মান যদি আমি 24 ধরি, তার অর্ধেক কত হবে 12, এদিকেটা যদি 10 হয় তার অর্ধেক কত হবে 5। অতিভুজের মান বার করতে হলে আমরা কী করতে হয় না এইটারও স্কোয়ার করতে হয়, এরও স্কোয়ার করতে হয়, তার স্কোয়ার। এটা পিথাগোরাসের সূত্র, অতিভুজ সমান, এটা যে কী সমান না অতিভুজ সমান, 1 মিনিট। তাহলে এটা হচ্ছে স্কোয়ার রুট, এখানে হচ্ছে অতিভুজ, তাই তো? তাহলে সমান কি হবে 12 12 144 প্লাস 25, তাহলে রুট 169 সমান কত 13। তার মানে এই বাহুগুলোর মান কত পেলাম 13। রোমবসের 4টে বাহু সমান থাকে, তাহলে 4 দিকে 4টে বাহু আছে, তাহলে পরিসীমা দাঁড়াবে 4 গুণিতক 13 সমান হচ্ছে কত 52। তাহলে রোমবসের পরিসীমা কত হবে 52, এটা হচ্ছে সঠিক অ্যান্সার, ওকে। যেটা ব্যাপার এখান থেকে শিখলাম কি, তাহলে রোমবসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এটা হচ্ছে এর বেসিক কনসেপ্ট। এবং সেখান থেকে তুমি এটা সলভ করতে পারো পিথাগোরাসের সূত্র দিয়ে অতিভুজের মান বার করে, ওকে। তো পরের অঙ্কটা দেখো কী বলে, নাম্বার অঙ্কটা কী বলেছে না চিনির দাম 20% বাড়লে একটি পরিবার তাদের চিনি কেনার খরচ 20% কমিয়ে দেয়, ওই পরিবারের খরচ কত শতাংশ কমবে? তো ধরো আগে একটা পরিবার 100 টাকায় চিনি কিনত, তাদের দাম বাড়ার পর দামটা কত হয়ে গেছে না অবশ্যই 120 হয়ে গেছে, তাই তো? এবার কি বলছে 20% কমিয়ে দিচ্ছে, তাই তো? তাহলে অ্যাকচুয়ালি প্রথমে 120 ছিল, তার মধ্যে কমিয়ে দিচ্ছে কত বলছে 20%। তার মানে 100-র মধ্যে কমিয়ে হচ্ছে কত, তার মধ্যে 100-র মধ্যে 20% কমিয়ে দিলে ইউজ করে কত 80, তাহলে একে কত আর 120 ইউজ করতো এতে কত, তো এটা হবে 80-র 100, এটা একইভাবে 80 গুণিতক 120/100, এর 0 এর 0 এর 0 এর 0, তার মানে 96, তাই তো? তার মানে আগে 100 ইউজ করতো, এখন ইউজ করবে কত 96, তার মানে কত কমছে সে 4% কমাচ্ছে। এটাকে তুমি অন্য রকমভাবেও করতে পারো, সেটা কীভাবে করবে দেখো, ধরো 1 মিনিট, ধরো এখানে কী বলেছে 20% বাড়লে, তার মানে 100 টাকার জিনিসটাই সে দাম হয়ে গেছে কত 120, তাই তো? তাহলে আবার 20% কমাচ্ছে, তার মানে 100-এ কমায় 20, একে কমায় কত 20-র 100, আর 120-তে কমাবে কত না উপরে 20 গুণিতক 120/100, তাহলে একটা দুটো এটা দুটো, 12 দুগুণে 24, তাহলে 24% কমাচ্ছিল। তাহলে এই যে 120 থেকে 24 কমলো, তার মানে কত হয়ে গেল 96, তার মানে আলটিমেটলি 100 থেকে কত হলো 4%, ওকে। তো এইটা আর এক রকমভাবে একটা নতুন পদ্ধতি আছে, সেই রকম করলে তোমরা আরও সহজে করতে পারবে। দেখো কীভাবে করবো, ধরো প্রথমে কি বলেছে 20% বাড়িয়েছে, তার মানে আমি +20 লিখলাম, আবার 20% কমিয়ে দিয়েছে, তার মানে -20 লিখলাম। তো প্লাসে মাইনাসে কী হয় মাইনাস, উপরে লিখবো 20 গুণিতক 20, নিচে হচ্ছে 100। এটা যে কোনো পার্সেন্টেজ কমা বাড়া করলে এই পদ্ধতি লিখতে পারো, 0 0 0 0 +20 -20, তাহলে -4% কী হলো আলটিমেটলি রেজাল্ট, তাহলে মাইনাসে মানে কি কমে গেছে 4, তাহলে 4 অ্যান্সার। তাহলে সূত্রটা কী হলো, এটা আমাকে যদি বলে a + x - x লিখবো,
যেটা হবে বাড়বে না কমবে তার উপর ডিপেন্ড করে প্রথমে, তারপরে প্লাস এক্স মাইনাস এক্স লিখবো, ওয়াই লিখবো মানে দ্বিতীয়টা, তারপরে এই দুটো প্লাস এক্সে মাইনাসে কী হয় সেটা লিখবো, প্লাস মাইনাস যা হবে উপরে এক্স ওয়াই, নিচে হচ্ছে 100। এটা হচ্ছে শর্ট মেথড। ওকে, তো এবার পরেরটা দেখো, বলেছে কোনো সংখ্যার 0.2% নির্ণয় করতে হলে সংখ্যাটিকে কত দিয়ে গুণ করতে হবে। তো আগে জানো 0.2% মানে কি, ওপরে 0.2, নিচে পার্সেন্টের জন্য 100, তার মানে আলটিমেটলি দাঁড়াচ্ছে কত, 0.2 আছে মানে আরও দশমিকটা আরও 2 ঘর আগে যাবে, মানে 0.002, তার মানে এত রেজাল্ট। তাহলে আমাকে কোনো পার্সেন্টেজ গুণ করতে হলে কত দ্বারা গুণ করতে হবে, এত দ্বারা গুণ করতে হবে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশান বি হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, যদি বলে 5% মানে তাহলে কত দ্বারা গুণ করতে হবে, 5% মানে কি আমরা জানি 0.05, 0.05 দ্বারা গুণ করতে হবে। ওকে, পরেরটা দেখো, ন্যূনতম কত সংখ্যা দিয়ে 1944কে গুণ করলে গুণফল একটি পূর্ণ ঘন সংখ্যা হবে। ভালো একটা অঙ্ক দিয়েছে। তো এটার জন্য এটা একটা পূর্ণঘন নয়, তার মানে একে কিছু একটা গুণ করে আমাকে কী করতে হবে, পূর্ণঘন করতে হবে 1944। তাহলে 1944কে আমরা ফ্যাক্টরাইজেশন বা উৎপাদকে বিশ্লেষণ করি। তাহলে যদি 1944কে 2 দিয়ে ভাগ করি, 9 দুগুণে 18, 1 হচ্ছে 14, 7 দুগুণে 14, 2, আবার 2 দিয়ে ভাগ করলে দাঁড়াচ্ছে 48, দুগুণে 96, 1, 6, আবার 2 দিয়ে করলে হচ্ছে 243, এবার 3 দিয়ে করলে 81, 3 দিয়ে করলে 27, 3 দিয়ে করলে 9, 3 দিয়ে করলে 3। তো দেখো এখানে ঘূর্ণজ বার করার জন্য আমরা কি 2-এর কিউব পাচ্ছি, 3-এরও দেখো এইখান পর্যন্ত পাচ্ছি 3-এরও কিউব, কিন্তু এখানে দেখো দুখানা রয়ে যাচ্ছে, 2টো 3 রয়ে যাচ্ছে, ভালো করে দেখো, কিন্তু একটা হলেও তাহলে পূর্ণঘন হতো, মানে একটা কম পড়েছে, তাহলে আমাকে একটা আরও 3 দিতে হবে, তাহলে কত দ্বারা গুণ করতে হবে না, 3 দ্বারা গুণ করতে হবে। বোঝা গেছে, এইটা হচ্ছে সঠিক অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলেও দেখো এর সাথে কী হয়ে যেত, 3-এর কিউব হয়ে যেত, তার মানে এটা কি সব পূর্ণঘন সংখ্যা হয়ে যেত। তাহলে আমাকে ন্যূনতম কত দিয়ে গুণ করতে হবে, 3 দিয়ে গুণ করতে হবে। এবার কি বলেছে এটা দেখো, বলছে নিচের শ্রেণীতে এক্সের মান কত হবে। তো এখানে একটা সিরিজের অঙ্ক আছে, সেটা এক্সের মান কত হবে সেটা জানতে চেয়েছে। 1, 2, 6, 24 এক্স, এখানে এক্সের মান কত হবে বলো। তুমি বুঝতেই পারছো, যদি এটা 1 হয়, এটা যদি 2, পরেরটা কি আছে 2, পরেরটা 2, এটা 6, এটা 24, এখানে একটা সংখ্যা বসতে চাইছে, এটা এক্সের মান কত। তো দেখো 1কে আমরা কী দিয়ে করেছি, 2 দিয়ে গুণ করেছি, 2কে কত দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করেছি, 6কে কত দিয়ে গুণ করেছি, 4 দিয়ে গুণ করেছি, তার মানে অবশ্যই একে 5 দিয়ে গুণ করতে হবে, তার মানে দাঁড়াচ্ছে 24 গণিতক 5 সমান হচ্ছে 120। বোঝা গেছে, তাহলে 120 হচ্ছে সঠিক অ্যান্সার। এর পরেরটায় দেখো, কোনো জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের অনুপাত 8:1 হলে লাভের পরিমাণ কত। তার মানে ধরো একটা জিনিস কি বলেছে, এখানে ক্রয় মূল্য হচ্ছে যদি 8 টাকা হয়, ধরো এখানে ক্রয় মূল্য প্রথমেরটা, তার মানে 8 টাকা হলে বিক্রয় মূল্য কত টাকা, 9 টাকা, তার মানে আমরা এখানে কত লাভ বলতে পারি, কত লাভ হচ্ছে 1 টাকা। তাহলে কিসের ওপর লাভ হয় বলেছি, ক্রয় মূল্যের ওপর লাভ হয় সবসময়। তাহলে 1 উপরে নিচে 8, কতর মধ্যে চেয়েছে, শতকরা চেয়েছে, তার মানে ইন্টু 100, 4 দিয়ে কাটলে 2, 4 দিয়ে কাটলে 25, 25-এর 2, তার মানে কত পার্সেন্ট, এত পার্সেন্ট, তার মানে হচ্ছে 12.5%। ওকে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা অ্যান্সার হবে অপশান সি, 12.5%। পরেরটা দেখো, বলেছে একটি ট্রেন 6 সেকেন্ডে একটি বৈদ্যুতিক খুঁটি অতিক্রম করে। তার মানে একটা ধরো খুঁটি আছে এখানে, এই খুঁটিটাকে একটা ট্রেন অতিক্রম করবে কত, এই দিক থেকে এই দিকে যাচ্ছে, তার মানে অ্যাকচুয়ালি ট্রেনের দৈর্ঘ্যটা যাচ্ছে, খুঁটিকে অতিক্রম করা, মানুষকে অতিক্রম করা, তার মানে কি নিজের দৈর্ঘ্যটাই যাওয়া, তাই তো, এইভাবে যাচ্ছে, ধরো এইভাবে যাচ্ছে, তার মানে নিজের দৈর্ঘ্য যাচ্ছে। ক সেকেন্ডে যাচ্ছে, 6 সেকেন্ডে যাচ্ছে। ট্রেনটির দৈর্ঘ্য
120 মিটার। তার মানে এখানে আমরা কি বুঝতে পারছি, নিচের দৈর্ঘ্য যাচ্ছে মানে কি 6 সেকেন্ড অ্যাকচুয়ালি নিচের দৈর্ঘ্যই তো গেল, তার প্রতি সেকেন্ডে কত গেছে, তাহলে 120কে 6 দিয়ে ভাগ করে দিই, তার মানে 20 মিটার পার সেকেন্ড হচ্ছে এর ট্রেনের স্পিড ছিল। ট্রেনটির গতিবেগ কত, কিলোমিটার পার ঘন্টায় চেয়েছে। তো একটা কথা বলে দিই, ধরো আমরা মিটার পার সেকেন্ড থেকে কী বললাম, এইদিকে মিটার পার সেকেন্ড, এদিকে কিলোমিটার পার আওয়ার, যখন এইটা থেকে এইটায় কনভার্ট করব, যেহেতু বড় ইউনিট যাচ্ছে লজিক বলে দিচ্ছি 18 5 দিয়ে গুণ করব, আর যেহেতু এই বড় থেকে ছোটোর দিকে আসবো, তার মানে ছোটো ইউনিটে 5 18 দিয়ে গুণ করে দেবো। ঠিক আছে, তাহলে 20 আছে, তাহলে 20কে আমরা কি গুণ করব, 18 5 দিয়ে গুণ করে দেবো, যেটা আছে না প্রথমেরটা, তাহলে উপরে 18 নিচে 5, 5 দিয়ে গুণ করলে 4 4 8 72, তাহলে 72 কিলোমিটার প্রতি ঘন্টা এটা হচ্ছে স্পিড। এটা যদি মনে রাখতে নাও পারো তাহলেও করতে পারো তোমরা, 1 সেকেন্ডে যায় 20 মিটার, কিলোমিটারে ঘন্টায় বলছে মানে 3600 সেকেন্ডে কত যাবে, তাহলে 20 গণিতক 3600, তার মানে 72,000 বেরোবে মিটার, মানে এবার থেকে কিলোমিটার করতে গেলে 3টে শূন্য বাদ। ঠিক আছে, এভাবে তোমরা করতে পারো। পরেরটা দেখো, 30 জন ছাত্রের গড় বয়স 9 বছর, ওদের শিক্ষকের বয়স যোগ করা হলে গড় বয়স হয় 10 বছর। শিক্ষকের বয়স কত, তাহলে ভালো করে বুঝবে, 30 জন ছাত্র ছিল, ধরো তাদের গড় বয়স কত ছিল 9 বছর করে, তো একজন ব্যক্তি যোগ করায় তাদের গড় বয়স কত 10 বছর হয়ে গেছে, তার মানে কত বছর বাড়লো, 1 বছর। কতজনের বাড়লো, 30 জনেরই 1 বছর করে বাড়লো, তার মানে দাঁড়ালো 30 বছর। ঠিক আছে, আরও একজন যোগ হয়েছে, কারণ শিক্ষক মহাশয় যোগ করছে, তারও তো গড় বয়স 10 হলে তবেই তো এটা সিরিজটা 10 সবার অ্যাভারেজ হবে না, তার মানে এর সাথে আরও 10 যোগ করতে হবে, তার মানে কত দাঁড়ালো 40 বছর শিক্ষক মহাশয়ের বয়স। বোঝা গেছে, অপশান ডি হচ্ছে সঠিক অ্যান্সার। আর একবার বলে দিই, এটা ধরো বলেছে 30 জন ছাত্রের গড় বয়স 9, তো একজন যোগ করায় 1 করে গড় বয়স বেড়ে গেছে, তার মানে 30 জনেরই 1 করে বাড়ছে, তার মানে 30 বছর বাড়লো। ওকে, তো আর একজন যোগ হচ্ছে, তো তার মানে 31 জন হচ্ছে না, তাহলে তারও তো নিশ্চয়ই 10 বছর হলে তবেই তো 10 মেনটেন থাকবে না গড়টা, তার মানে আরও 10 করতে হচ্ছে যোগ, তার মানে দাঁড়ালো 40 বছর। তো আমরা এবার সিম্পলিফাই করে এবার সহজভাবে এইভাবে করতে পারবো। এবার দেখি আমরা জাজমেন্ট করে কী করে করতে পারি। দেখো 30 জন ছাত্রের গড় বয়স কত বলেছে 9 বছর, তার মানে মোট বয়স কত 270, গুণ করলে দেখো 30কে 9 দিয়ে গুণ করলে 270, তো আরও একজন যোগ হয়েছে 31, গড় বয়স কত হয়ে গেছে 10 বছর, মানে 10 310, তাহলে শিক্ষক মহাশয়ের বয়স কত, এইটা থেকে এটা বেড়েছে, তার মানে বিয়োগ করলে 40 বছরই বেরোবে। তুমি এইভাবেও করতে পারো জিনিসটা। ওকে, তো পরেরটা দেখো, তো আজকে আমরা এখানেই 10টা অঙ্ক জানলাম, পরের ক্লাসে এরকম আরও কিছু প্রশ্ন আসে, যেগুলো এসেছে বিগত বছরে, সেগুলো আমরা আলোচনা করব। ধন্যবাদ।